বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেমে নিজের দৃষ্টিশক্তি হারিয়ে আজ আমি নিজেই বৈষম্যের শিকার। কারণ স্বাধীনতা জিনিসটা তো আপনাদের মতো সুস্থ স্বাভাবিক মানুষদের উপভোগের বিষয়, উপভোগের হয়তো বা বস্তু, কিন্তু যারা মারা গেছেন বা প্রতিদিন যারা মৃত্যুর প্রহর গুনছে তাদের জন্য মৃত্যুই মনে হয় সবচেয়ে বড় উপহার হতে পারে। আজকেও দেখলাম যে ঢাকা পঙ্গু হসপিটালে এক ভাইয়ের আর কি আগে পায়ে গুলি লাগছিল, তা রক্ত বেরোতে বেরোতে ব্লিডিং এর কারণে আজ সে মৃত্যুবরণ করছে। আর ফেসবুক ওপেন করলে দেখতে হচ্ছে যে কে কয়টা ডাকাত মারছে তার ক্রেডিট নিতে আপনার অনেকেই ব্যস্ত, যে কে কয়টা ডাকাত পিটাইতে পারছেন, কয়টা মাইর মারতে পারছেন। ভাগ্যিস আমি চোখ হারাইছিলাম, না তো কে জানে যে আমি হয়তো আপনাদের অনেকের মতোই এরকম ঘৃণ্য একটা ফালতু উৎসবের একটা অংশের সাথে হয়তো সামিল হতাম। যাই হোক, 2020 সালে ধর্ষণ বিরোধী আন্দোলনের পরে এই প্রথম আমি আব্দুল্লাহ শাকিল, লাস্ট ইনস্টিটিউশন খুলনা পাবলিক কলেজ, এইচএসসি 2021-এর ব্যাচ, আপনাদের সামনে আসলাম, তাও আবার মাথায় স্কালের উপরিভাগে একটা আর চোখ ফুটো করে ঢুকে যাওয়া আর একটা মেটালের গুলি নিয়ে। যাই হোক, আমার সাথে যে জিনিসটা ঘটনা ঘটছে, আপনারা সবাই আমার সহযোদ্ধা, আপনার নতুন করে কিছু বলার নেই। 0 পয়েন্ট মোড়ে আমাদের যে অবস্থান করার দরকার ছিল, কিন্তু তার আগ থেকে তো আমরা কি পরিমাণ টিয়ার শেলে জর্জরিত হয়েছিলাম আপনারা সবাই প্রত্যক্ষদর্শী। তারপরে ওখান থেকে আমরা ওখানে অবস্থান করতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ কানে আসলো যে আমাদের এক ভাই আর কি অ্যারেস্টেড হয়েছে। তো এই জন্য আমাদের গা অলরেডি রাবার বুলেট, তারপরে টিয়ার শেলে জর্জরিতই ছিলাম, কিন্তু যখন শুনছি যে আমাদের ভাই একজনের অ্যারেস্ট করছে, তারে হয়তোবা ধুকে ধুকে পচে পচে মরতে হবে, তো জিনিসটা অন্তত আমরা নিতে পারি নাই। আমরা পুলিশ অফিসে ধাওয়া দিছি যাতে আর কি আমাদের ভাইরে রেস্কিউ করতে পারি। আর গুলি খেতে খেতে আমরা ডাকতেছিলাম যে ভাই ভয় পায়েন না, রাবার বুলেটে খালি সাউন্ডই হচ্ছে কি, ওদের টিয়ার শেলও প্রায় শেষের দিকে, ওরা টিয়ার শেলও মারতে পারবে না, আপনারা আসেন আমাদের সাথে আসেন। এরকম করে ওদের ডাকতে ডাকতে হঠাৎ করে শুনি যে আমাদের আরো একজনকে অ্যারেস্ট করে ফেলছে। তো তখন আমাদের আর মনে হয় না যে আপনাদের আর কারোকে ডাকার প্রয়োজন আছে। আমরা যে কজন ছিলাম, আমরা রাস্তার দুই সাইড থেকে, রাস্তার ডান সাইডে আর বাম সাইডে হয়ে আমরা রূপসারের ওদিকে আর কি পুলিশদেরকে ধাওয়া দিছি। রাস্তায় আঁকা বাঁকা দৌড়চ্ছিলাম আর গুলি খাচ্ছিলাম, আর ঢিল পার্কের যা পারছিলাম মেরে ওদের একটু জাস্ট হটাই দিতে যাচ্ছিলাম, যাতে কোনোভাবে বিশৃঙ্খল হয়ে আমরা আমাদের দুইটা ভাইরে কোনোভাবে যেন রেস্কিউ করতে পারি। যাই হোক, এরকম করে করে সামনের দিকে আগাচ্ছিলাম, এতে আমরাই অল্প ছিলাম, তবে আমরাই চক্ষুশূল হয়ে দাঁড়াইছি। আমাদের শিক্ষার্থী সহযোদ্ধা ভাইদের যেখানে পিছু হটাই দিচ্ছিল, কিন্তু আমাদের আঁকা বাঁকা চলার কারণে আর ঢিল পাটকেল আর আমরা তো গুলির তো ধার ধরতেছিলাম না, যার কারণে আর কি ওরা সুবিধা করতে পারতেছিল না। যারা পিছনের দিকে ঘটে আসছিল শিক্ষার্থীরা, তারাও সামনের দিকে আগানোর একটা মুভ ফরওয়ার্ডের একটা দিক খুঁজে পাচ্ছিল। তো এরকম করতে করতে আমাদের 15 জনের মোটামুটি 7 জনের মতো ছিলাম, তার ভিতরে 3 জনই খুব বিচ্ছিরিভাবে ইনজুর্ড হয়ে গেছিল। কপাল টপাল থেকে একদম কপাল বুক গলা থেকে আর কি ফোটা একদম অনবরত রক্ত বেরোয় আসতেছিল। তো ওদের আর কি আমি নিচ্ছিলাম রাস্তার বাম সাইডে, তো ওদের আর কি বসতে বলা, আর বাকি কজনের বললাম কি ভাই তোমরা একজন ইট ভাঙো, আর বাকিরা একটু ওদের যারা খুব বিচ্ছিরিভাবে ইনজুর্ড হয়ে গেছে ওদের একটু দেখো রেস্কিউ করা যায় কিনা কোনোভাবে। তা ওদের এই অবস্থা রেখে দিয়ে আমি জাস্ট একটা হাতে পাটকেল নিয়ে আমি জাস্ট পুলিশের অবস্থাটা দেখতে বেরোইছি, যে পুলিশদের এটা মারতে মারতে আমি ওদের অবস্থাটা ডিটেক্ট করবো, যাতে এদের একটু দিক নির্দেশনা দিতে পারি, আহতদের জন্য সরাতে পারি, আর সামনের আমাদের ওই 2 ভাইয়ের জন্য কোনোভাবে বাঁচাইতে পারি। যাই হোক, মাথাটা কেবল বের করছি, পাশে একটা গাড়ি ছিল, এই মাটি সরানোর মেশিন ভিকুনে কি বলে এগুলোদের, মাথাটা বের করছি, দেখলাম যে পুলিশ অনেক দূরে, কিন্তু একটা পুলিশের অবয়ব অনেকটা, ঠিক বন্দুক আমার 5-7 হাত দূর থেকে বন্দুক তাক করেছিল, উনি লুকায় লুকায় আসছিল। মাথাটা বের করছি, আমার সরাসরি মাথার উপরে মেরে দিছে। আমি দেখলাম যে মাথা কান সব ঝিন করে উঠছে, আমার পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেছে। তারপরে তো আমি লুটায় পড়তে যেতে যেতে আমাকে একজন ধরে নিছে। তারপরে অথবা আমার পোস্টে দেখছেন কিভাবে আমাদের ডোবা নর্দমার ভিতরে নোংরার ভিতর থেকে
তাও আবার সাঁতার কাটার মতো অবস্থা ছিল না, ওর ভিতরে হাত পা জড়ায় যাচ্ছিল। তারপরে ওয়ালের উপরে ওঠার পরেও মৃত্যুর সাথে আবার সাক্ষাৎ, মানে 3-4 বার মৃত্যুকেই চুজ করে নিছি কোনো আক্ষেপ ছাড়াই। যাই হোক, এরকম করে তারপরে তো লাস্ট পর্যন্ত আমার কন্ডিশন যারা জানতে চাইছেন, ব্যাপার হয়েছে যে বাংলাদেশে অপারেশন করে অন্তত দৃষ্টি ফেরানোর কোনো সম্ভাবনাই নেই। ডক্টর বলছে যে দেশের বাইরে যাওয়ার কথা, কিন্তু যেটা খুবই ব্যয়বহুল। আমি সত্যি বলতে কারো কাছে হাত পাততে একদমই রাজি না। অনেকেই ফান্ডিং এর কথা বলতেছেন, আমি হাত পাততে একেবারেই রাজি না। কিন্তু সত্যি বলতে কি যে আমি শহীদ মৃত্যুর আশায় নামছিলাম। আমি অর্ধেক বেঁচে থাকতেও না, অর্ধেক মরে যেতেও না। আর কোনো প্রতিদিনের আশাও নামি নেই যে আপনাদের কাছে আবার হাত পাততে যাব। এখন রাষ্ট্রীয়ভাবে উদ্যোগের অনেক প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। খুলনার অনেকেই আমার সাথে যোগাযোগ করছে, বলতেছে যে ভাই হ্যাঁ দেখতেছি কি করা যায়, বা আমারই কল দিতে হচ্ছে। সমন্বয় 2-1 ভাইয়ের সাথেও কথাবার্তা হয়েছে, কিন্তু তারা বলতেছে যে ভাই আমি আধ ঘন্টার ভিতরে আসতেছি, তাই বলে তাদের আর কোনো যোগাযোগ পাওয়া যাচ্ছে না। তারা একবার আর কল করেও আমাকে জিজ্ঞাসা করলো না যে আমার কি অবস্থা, বা আমি আসি নাকি আর কিছু। যাই হোক, তারা হয়তো তাদের কাজবাজি বিজি, অনেক ব্যস্ত মানুষ, তো এই জন্য মরা বা আধমরা মানুষদের তাদের গুণারা হয়তো বা সময় হয়ে ওঠে না, পরিস্থিতির শিকার। যাই হোক, তাদের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করা হয়েছে। খাজা হলের ওদিকেও গেছি, সমন্বয়ক ভাইদের সাথে যারা থাকেন তারা আমাদের সমন্বয়ক ভাইদের কাছেও পৌঁছাতে দেননি। তারা বলছে নাকি তারা নাকি ইনফরমেশন পৌঁছায় দিবেন। যা কতটুকু পৌঁছেছে আমার জানা নেই। আমি এখন পর্যন্ত কারোর কোনো বিন্দুমাত্র কোনো আশ্বাস পাইনি যে শুনছে ঠিক আছে ভাই আমি শুনতে পাইছি, দেখি চেষ্টা করে দেখবেন, শেষ। তার আর কোনো যোগাযোগ পাওয়া যায় নাই। এখন সবচেয়ে বেশি আফসোসের ব্যাপার হলো যে খুলনার মাটিতে সংগ্রামটা করছি তাও মৃত্যুর আশায়, অথবা দাবি লক্ষ্য পূরণে। এখন লক্ষ্য পূরণ হয়েছে, ওদিকে আমার মৃত্যু হয় নাই। এই জিনিসটা সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াইছে আমার পরিবারের জন্য। খুলনার মাটিতে সংগ্রাম করে এখন খুলনার মাটিতে আমার বাবা মা বাস্তুচ্যুত হইতে বসছে। জমি জমা যা ছিল সব নিলামে উঠে দিচ্ছে, তারপরেও মনে হয় না তারা আমার দেশের বাইরে ট্রিটমেন্ট, সিঙ্গাপুর অথবা থাইল্যান্ডের কথা বলা হচ্ছিল, ওদিকে ট্রিটমেন্টের খরচ পুরোপুরি জোগাড় করে পারবে। আর আশ্বাস তো সবাই কম বেশি দিয়ে যাচ্ছে, ভালো কথা, তারা আশ্বাস দিয়ে যাক, আমি আশ্বাস নিয়ে যাই। আমার ট্রিটমেন্ট এখন দরকার, বা যারা আমার সাথে গুরুতর তাদের অনেকে জীবনই সংকটাপন্ন, আর আমরা আশ্বাস নিয়ে বেঁচে থাকি, এটাই হয়তো আমাদের নিয়তি, এটাই হয়তো আমরা ডিজার্ভ করি। আমার না সত্যি বলতে এখন কথা বলার ভাষাই হারাই ফেলতেছি। আমার চোখে একদিকে ব্যথা করতেছে বিচ্ছিরি রকমের, এই চোখে তো সে কালকে থেকে কি বলতেছি, কালকে থেকে বিচ্ছিরি রকমের যন্ত্রণা শুরু হয়েছে। আর সেই গত 2 তারিখ থেকে আপনাদের সাথে যখন সহযোদ্ধা হিসেবে ছিলাম, তো তারপর থেকে তো আর নিজের পরিণতি, আমি তো এখন তো আর পূর্ণাঙ্গ নেই। স্বাধীনতা তো আর আমার জন্য না, স্বাধীনতা আপনাদের উপভোগের জিনিস, আপনারা উপভোগ করেন। তখন থেকে কিছু দেখতে পাচ্ছি না। আমার রাষ্ট্র হয়তো উদ্যোগ নিবে, একসময় নিবে, আর হয়তোবা আপনারাও আপনাদের কাজবাজ সামলায় তারপরে হয়তোবা জানাবেন, আপনাদের ঊর্ধ্বতন কারোর কাছে জানাবেন, যখন আর কি আর সময় থাকবে না, জিন্দা লাশগুলা পরিপূর্ণ লাশে পরিণত হবে, তারপরে আপনারা মোমবাতি নিয়ে আমাদের ছবিতে এসেন। আমি হয়তোবা মরবো না, আমি দুঃখে দুঃখে বেঁচে থাকবো, এটাই হয়তোবা আমার নিয়তি। আর যারা মারা যাবে তাদের জন্য মোমবাতি নিয়ে এসেন, আমরা খুবই উপকৃত হব। আর আরেকটা কথা আমি বলতে চাচ্ছিলাম যে এই কথা শুনে অনেকে হয়তোবা বলতে পারেন যে আমি সিম্পেথি গেইন করার চেষ্টা করতেছি, সিম্পেথি করে রাখতে চাচ্ছি। সত্যি বলতে কি ভাই, আপনারা যদি মনে করেন যে আমি আবেগ নিয়ে মস্করা করতেছি, আমি আসলে আবেগ নিয়ে আমি ফাজলামি করতেছি, আপনাদের সিম্পেথি গেইন করার চেষ্টা করতেছি। 2024 সালে আপনাদের সহযোদ্ধা হয়ে, আপনাদের সাথে থেকে, আপনাদের ফ্রন্টের সহযোদ্ধা হয়ে আজকে আমি অন্ধত্বের শিকার। আর আমার মনে হয় একটা আপনার অন্ধ সহযোদ্ধা ডিজার্ভ করে যে আবেগ পুরানোর।
দোয়া করবেন যাতে স্রষ্টা ফয়সালাটা খুব ইজিলি করে দেয়। এরকম করে আমি দুঃখে দুঃখে বাঁচতে চাই নাই। আর কষ্ট হয়ে দাঁড়াচ্ছে হয়তো এই জিনিসটা আমি আমার দিক দিয়ে সহ্য করে থাকতে পারবো। আমি অন্ধত্ব নিয়েছি তো কি হয়েছে, আমি অন্ধত্ব বরণ করছি তো আমার দেশের জন্য। কিন্তু আমার বাবা মাকে যে আমার জন্য, যে বাবা মা আমার উপরে ডিপেন্ড করে এক সময় তাদের পুরো জীবনটা কাটাই দিতে চাইছে, আর সেই বাবা মা আমার জন্য সেই 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 মাটিতেই বাস্তুচ্যুত হইতে যাচ্ছে। আর যদি আপনারা মনে করেন যে আমার বাবা মাকে বাস্তুচ্যুত হতে রক্ষা করা জন্য আপনাদের এই জিনিসটা একটু স্প্রেড করা আপনাদের দায়িত্ব, তাহলে দায়িত্ব। এখন আপনাদের অন্ধ সহযোদ্ধার পক্ষ থেকে এটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রইল যে জিনিসটা আসলে কি। আমি প্রতিনিয়ত মরতে চাই না, আমি আসলেই চাই না। ভালো থাকবেন, আপনারা উপভোগ করেন আপনাদের স্বাধীনতা। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।